ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল ওয়ান লাইনার এডুকেশান। কারেন্ট অ্যাফেয়ার্সের গুরুত্বপূর্ণ একটি চ্যানেল। বন্ধুরা, আজকের আমরা এই ক্লাসটিতে আলোচনা করব 9 জানুয়ারির কিছু গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। বন্ধুরা, আমরা আমাদের চ্যানেলে কিন্তু প্রতিদিন এই কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসটি করাচ্ছি। যারা প্রথমবার দেখছো তাদেরকে বলছি, তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ আমাদের এই ক্লাস প্রতিদিন ঠিক সকাল 6টায় আমরা আলোচনা করি। আচ্ছা, এই ক্লাসটি কাদের জন্য? যারা রেলওয়ে পরীক্ষাতে বিশেষ করে ফর্ম ফিল আপ করেছো। তার সাথে বলে রাখি, যে কোনো পরীক্ষা যেখানে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স জিজ্ঞাসা করা হয় তাদের জন্য আমাদের এই কিন্তু ক্লাসটি গুরুত্বপূর্ণ। আর বাংলাতে আমরা সেরা কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস করাই। যারা প্রথমবার দেখছো তাদেরকে বলছি, তোমরা একবার আমাদের ক্লাসটি দেখো এবং তোমরা আমাদেরকে কমেন্ট করে জানিও আমাদের ক্লাস কেমন। চলো আজকে দেখে নিই প্রথম প্রশ্ন কি বলছে। 1 জানুয়ারি 2026 তারিখে প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনার 9 বছর পূর্ণ করেছে। কোন সালে শুরু করা হয়েছিল? অর্থাৎ এই যোজনাটি কবে শুরু হয়েছিল? সঠিক উত্তর অপশান বি, 2017 সালে। 2017 সালে প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনাটি শুরু হয়। এবছর অর্থাৎ 2026 সালে এই যোজনার 9 বছর পূর্ণ হয়েছে। যোজনায় কী উদ্দেশ্য বা কেন চালু করা হয়েছিল? এটি গর্ভবতী মহিলা এবং স্তন্যদানকারী মায়েদের জন্য এই যোজনা চালু করা হয়। যোজনার দরুন প্রথম সন্তানের জন্য 3টি কিস্তিতে মোট 5,000 টাকা, মনে রাখবে, প্রথম সন্তানের জন্য 3টি কিস্তিতে মোট 5,000 টাকা এবং দ্বিতীয় সন্তান যদি কন্যা হয় তার জন্য অতিরিক্ত 6,000 টাকা দেওয়া হয়। এই উদ্দেশ্য কী ছিল? যাতে মা এবং শিশুর স্বাস্থ্য সুরক্ষিত থাকে, এই যোজনার উদ্দেশ্য। এবারে আমরা গুরুত্বপূর্ণ কেন? কারণ এই যে প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনাটি রিসেন্টলি যে রেলওয়ে গ্রুপ ডি এক্সামটি হয়েছে সেখানে কিন্তু অনেকবার জিজ্ঞাসা করা হয়েছিল, প্রতিটা পয়েন্ট থেকে প্রশ্ন এসছে, কবে চালু করা হয় এবং যোজনার উদ্দেশ্য কী, ডেসক্রিপটিভভাবে প্রশ্ন কিন্তু আমরা দেখেছি। এবার আমরা একটু রিভিশন করে নিই। আমরা কিছুদিন আগেই আলোচনা করেছি যে 2026 সালের রিপোর্ট অনুযায়ী ভারতের একমাত্র রাজ্য হিসাবে কোন রাজ্য আয়ুষ্মান ভারত যোজনায় অন্তর্ভুক্ত হয়নি? সঠিক উত্তর আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ। বর্তমানে ভারতে 28টি রাজ্য আছে। এই 28টি রাজ্যের মধ্যে একমাত্র আমাদের রাজ্য এখনও পর্যন্ত এই যে আয়ুষ্মান ভারত যে প্রকল্প তার মধ্যে কিন্তু অন্তর্ভুক্ত হয়নি। কারণ আমাদের রাজ্যে অলরেডি এর মতো একটা যোজনা রয়েছে, তার নাম কি? স্বাস্থ্যসাথী প্রকল্প। পরবর্তী প্রশ্ন, ভারতীয় খাদ্য নিগমের অর্থাৎ এফসিআই, ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার নতুন চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর কে হয়েছেন? গুরুত্বপূর্ণ একটা নিযুক্তিকরণ থেকে প্রশ্ন। তা সম্প্রতি এফসিআইয়ের নতুন চেয়ারম্যান কে হয়েছেন? তিনি হলেন রবীন্দ্র কুমার আগরওয়াল। অপশান এ হলো এই প্রশ্নের সঠিক উত্তর। তিনি আশুতোষ অগ্নিহোত্রীর স্থানে নিযুক্ত হয়েছেন। অর্থাৎ এর আগে কে ছিলেন এই পদে? আশুতোষ অগ্নিহোত্রী। তার স্থানে এফসিআইয়ের নতুন চেয়ারম্যান হলেন রবীন্দ্র কুমার আগরওয়াল। ভারতীয় খাদ্য নিগম, যার গঠন হয়েছিল 1965 সালের 14 জানুয়ারি, এই সংগঠনটি স্থাপন হয়। এর হেডকোয়ার্টার কোথায়? নিউ দিল্লিতে অবস্থিত। এবারে আমরা কিছু গুরুত্বপূর্ণ সাম্প্রতিক নিযুক্তকরণ দেখে নেব, যেখান থেকে কিন্তু পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে। যেমন রেল বিকাশ নিগম লিমিটেড, যার নতুন চেয়ারম্যান কে হলেন? সেলিম আহমেদ। রেল বিকাশ নিগম লিমিটেডের নতুন চেয়ারম্যান। পরবর্তী, লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়ার নতুন ম্যানেজিং ডিরেক্টর কে হয়েছেন? রামকৃষ্ণন চন্দ, যিনি এলআইসির নতুন ম্যানেজিং ডিরেক্টর হয়েছেন। পরবর্তী,
কোল ইন্ডিয়া লিমিটেড এর নতুন চেয়ারম্যান কে হয়েছেন? বি সাই রাম, যিনি কোল ইন্ডিয়া লিমিটেডের নতুন চেয়ারম্যান। বর্ডার রোড অর্গানাইজেশন অর্থাৎ বিআরওর 29তম মহাপরিচালক কে হয়েছেন? হরপাল সিং। এগুলি কিন্তু আমাদের রিভিশন হয়ে যাচ্ছে বন্ধুরা। ভারতের 53তম প্রধান বিচারপতি কে হয়েছেন? না বিচারপতি সূর্যকান্ত। 52তম কে ছিলেন? 52তম বিচারপতি ছিলেন বি আর গাভাই। তার স্থানে ভারতের 53তম প্রধান বিচারপতি হয়েছেন বিচারপতি সূর্যকান্ত। পরবর্তী দেখো, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার 26তম গভর্নর কে হয়েছেন? তিনি হলেন সঞ্জয় মালহোত্রা। ইউপিএসসির চেয়ারম্যান অজয় কুমার। সেবির চেয়ারম্যান কে রয়েছেন? তুহিন কান্ত পান্ডে। এবং এর প্রধান কে রয়েছেন? না পরাগ জৈন। বন্ধুরা, আমরা একটা প্রশ্ন আলোচনা করলাম, সেই টপিক থেকে আমরা আরও কত প্রশ্ন রিভিশন করে নিলাম। এভাবেই আমরা আমাদের প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসগুলি আলোচনা করি। কারেন্ট অ্যাফেয়ার্স এমন একটা বিষয় যা কিন্তু রিভিশনের মাধ্যমে আমাদেরকে বারে বারে মনে রাখতে হবে। চলো পরবর্তী প্রশ্ন দেখে নিই। আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখার আগে বলি, আমাদের একটা টেলিগ্রাম চ্যানেল রয়েছে, তোমরা সবাই ওখানে যুক্ত থাকো, কারণ ওখানে আমরা প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফগুলি দিয়ে থাকি। আর আমাদের চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, কারণ আমরা বাংলাতে কারেন্ট অ্যাফেয়ার্সের সেরা চ্যানেল। তোমরা তোমাদের পরীক্ষার সময় দেখে নিও আমাদের এই ক্লাসগুলি থেকে কত প্রশ্ন তোমাদের কমন আসবে। আমাদের প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স আমরা প্রতিদিন সকাল 6টায় আলোচনা করি বন্ধুরা। আমরা সারাদিন অনেক কষ্ট করে তোমাদের পরীক্ষার উপযুক্ত প্রশ্নগুলি নিয়ে কিন্তু আলোচনা করি, তাই আমাদের কষ্টগুলি একটু বোঝো। আর কিছুই না, বন্ধুদের মধ্যে শেয়ার করো, ভালো লাগলে একটা লাইক করো, যদি কিছু সাজেশান দেওয়ার থাকে কিছু কমেন্ট করে যাও। পরবর্তী প্রশ্ন দেখো, 45 বছর বয়সে 2026 সালের অস্ট্রেলিয়ান ওপেনে অংশগ্রহণকারী বিশ্বের সবচেয়ে বয়স্ক মহিলা খেলোয়াড় কে হয়েছে? অর্থাৎ বলতে চাইছে সবচেয়ে বয়স্ক মহিলা খেলোয়াড় হিসাবে কে অস্ট্রেলিয়ান ওপেনে অংশগ্রহণ করলেন, যার বয়স এখন বর্তমানে 45 বছর? তিনি হলেন ভেনাস উইলিয়ামস। অপশান এ হলো এই প্রশ্নের সঠিক উত্তর। দেখো, 2026 সালের জানুয়ারিতে অনুষ্ঠেয় অস্ট্রেলিয়ান ওপেনে 45 বছর বয়সে অংশগ্রহণ করে ইতিহাসের সবচেয়ে বয়স্ক মহিলা খেলোয়াড় হলেন আমেরিকান টেনিস খেলোয়াড় ভেনাস উইলিয়াম। আমরা কিন্তু সেরিনা উইলিয়ামসের কথা শুনেছি, ইনি কিন্তু সেরিনা উইলিয়ামসের দিদি কে ভেনাস উইলিয়াম, যিনি 45 বছর বয়সে অস্ট্রেলিয়ান ওপেনে অংশগ্রহণকারী সবচেয়ে বয়স্ক মহিলা টেনিস খেলোয়াড়। আচ্ছা, এর আগে কে ছিলেন? এর আগে ছিলেন জাপানের কিমিকো ডেটের, যিনি কিন্তু 44 বছর বয়সে তিনি কোনো টেনিস টুর্নামেন্টে অংশগ্রহণ করেছিলেন। তার থেকে বেশি বয়স এনার, তাই এখন এই রেকর্ডটি চলে এলো এই ভেনাস উইলিয়ামসের কাছে। এটা একটা টেনিস গ্র্যান্ড স্ল্যাম থেকে প্রশ্ন। চলো আমরা দেখে নিই গত বছর অর্থাৎ 2025 সালের সমস্ত টেনিস গ্র্যান্ড স্ল্যামগুলি সম্পর্কে। প্রথমে দেখব অস্ট্রেলিয়ান ওপেন, যেখানে পুরুষ এককের খেতাব জিতেছিল ইতালির টেনিস খেলোয়াড় জানিক সিনার। দেখো, আমরা নামের পাশে পাশে কিন্তু তাদের দেশগুলি দিচ্ছি, কারণ পরীক্ষাতে শুধু নাম নয়, জিজ্ঞাসা করা হয় ওই টেনিস খেলোয়াড়টি কোন দেশের বাসিন্দা, সেগুলি আমরা এখানে আলোচনা করছি। তেমন অস্ট্রেলিয়ান ওপেনের মহিলা সিঙ্গেলসের খেতাব কে জিতেছিল? ম্যাডিসন কিস, যিনি আমেরিকান টেনিস খেলোয়াড়। পরবর্তী ফ্রেঞ্চ ওপেন, যা খেতাব জেতে কার্লোস আলকারাজ, যিনি স্পেনের টেনিস খেলোয়াড়। এবং মহিলা এককের খেতাবকে জিতেছিল কোকো গফ, যিনি আমেরিকান টেনিস খেলোয়াড়। পরবর্তী উইম্বলডন ওপেন, এটি কিন্তু টেনিসের সবচেয়ে পুরানো গ্র্যান্ড স্ল্যাম,
যার খেতাব জিতেছিল ইয়ানিক সিনার, যিনি ইতালির টেনিস খেলোয়াড়। আর মহিলা এককের খেতাব জিতেছিল ইগা সোয়েটেক, যিনি পোল্যান্ডের টেনিস খেলোয়াড় ছিলেন। পরবর্তী ইউএস ওপেন, বলে রাখি এই চারটি কিন্তু টেনিস গ্র্যান্ড স্ল্যাম খেলা হয়। তার ইউএস ওপেনের পুরুষ এককের খেতাবকে জেতে কার্লোস আলকারাজ, যিনি স্পেনের টেনিস খেলোয়াড়। আর মহিলা এককের খেতাবকে জিতেছিল বেলারুসের টেনিস খেলোয়াড় আরিনা সাবালেঙ্কা। দেখো আমরা এই একটা স্লাইডের মাধ্যমে 8 থেকে 10টি প্রশ্ন আমরা টেনিস গ্র্যান্ড স্ল্যাম সম্পর্কে জানতে পারলাম। এভাবেই আমরা আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাসগুলি প্রতিদিন আলোচনা করি। তোমরা চেষ্টা করো প্রতিদিন আমাদের ক্লাসগুলি দেখার জন্য। পরবর্তী প্রশ্ন, কোন দেশ আমাজন অববাহিকার হুলবিহীন মৌমাছিদের জন্য প্রথমবারের মতো আইনি অধিকার প্রদান করেছে? সঠিক উত্তর পেরু দেশ। পেরু দেশ আমাজন অববাহিকার হুলবিহীন মৌমাছিদের জন্য প্রথমবারের মতো আইনি অধিকার প্রদান করেছে। দক্ষিণ আমেরিকার দেশ পেরু। তাহলে পেরু কোথায় অবস্থিত? দক্ষিণ আমেরিকাতে অবস্থিত। আচ্ছা, এটা বিশ্বের প্রথম ঘটনা যেখানে কোনো পতঙ্গকে মানুষের মতো আইনি অধিকার দেওয়া হয়েছে। এই আইনে বলা হয়েছে হুলবিহীন মৌমাছিদের টিকে থাকা, বংশবৃদ্ধি করা এবং দূষণমুক্ত পরিবেশে বেঁচে থাকার অধিকার নিশ্চিত করা হয়েছে। এই আইনে বলা হয়েছে। উদ্দেশ্য কি? এই হুলবিহীন মৌমাছিরা যাদের বাস্তুসংস্থান রক্ষা করা, তাদের আদিবাসীদের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ করা। কারণ এই মৌমাছিরা অ্যামাজনের প্রায় 80% গাছের পরাগায়ন ঘটায়। তাহলে এই মৌমাছিটা কিন্তু আমাজন অববাহিকার একটা গুরুত্বপূর্ণ একটা অংশ, যাদেরকে বেআইনিভাবে মারা হচ্ছিল, কারণ তাদের মৌচাক থেকে মধু সংগ্রহ করা হচ্ছিল। তাই তাদের বংশবৃদ্ধি হচ্ছিল না, এবং এই জন্য পেরু দেশ এই হুলবিহীন মৌমাছিদের সংরক্ষণ করতে বিশ্বের প্রথম একটা আইন অধিকার তাদেরকে দিয়েছে। এবারে দেখব পেরু দেশ সম্পর্কে। পেরু যেটি একটি দক্ষিণ আমেরিকার একটি দেশ, যার রাজধানী লিমা। এর মুদ্রা সোল এবং পেরুতে ভাষা কি? স্প্যানিশ ভাষা চলে। পরবর্তী দেখো, 2026 সালের কোন আইপিএল দল বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে দল থেকে মুক্ত করে দিয়েছে? 2026 সালে তাকে কলকাতা নাইট রাইডার্স থেকে তাকে মুক্ত করে দেওয়া হয়েছে। সঠিক উত্তর অপশান বি। কোন দল থেকে? কলকাতা নাইট রাইডার্স। দেখো, তার আগে বলি যে 2026 সালে যে আইপিএল খেলা হবে, সেই আইপিএলের 19তম সংস্করণটি আয়োজন করা হবে। প্রথমবার আইপিএল খেলা হয়েছিল 2008 সালে। 2026 সালে এর 19তম সংস্করণ, অর্থাৎ এর আগের বছর 2025 সালে 18তম সংস্করণ খেলা হয়েছিল। এই 18তম সংস্করণের চ্যাম্পিয়ন দল কে ছিল? না, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ফাইনালে তারা পাঞ্জাব টিমকে হারিয়ে প্রথমবারের মতো আইপিএলের খেতাব জিতেছিল। কোন দল? রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এবারে 2026 সালের যে আইপিএল, তার একটা নিলাম হয়েছে। সেখানে সবচেয়ে দামি বিদেশি খেলোয়াড় কে হয়েছেন? তিনি হলেন ক্যামেরন গ্রিন, যিনি কলকাতার হয়ে খেলবেন। আর তাকে কলকাতা কিনেছে কত টাকা দিয়ে? না, 25.20 কোটি টাকা দিয়ে। ভেবে দেখো কত টাকা! 25.20 কোটি টাকা দিয়ে তাকে কেনা হয়েছে। সবচেয়ে দামি আনক্যাপড প্লেয়ার কে হয়েছেন? প্রশান্ত বীর এবং কার্তিক শর্মা। এনারা হলেন সব থেকে দামি আনক্যাপড প্লেয়ার, এবং তাদেরকে উভয়কে 14.20 কোটি টাকা দিয়ে কেনা হয়েছে। কে কিনেছে? না, চেন্নাই সুপার কিংস দল। এবারে এটা তো হলো পুরুষদের আইপিএল। তেমনই একটা মহিলাদের একটা ক্রিকেট ফ্র্যাঞ্চাইজি লিগ আছে, যাকে আমরা বলি উমেন্স প্রিমিয়ার লিগ বা ডব্লিউপিএল নামে পরিচিত। এই ডব্লিউপিএলে 2026 সালে দিল্লি ক্যাপিটালস একটা দল আছে, তার নতুন
অধিনায়ক হিসাবে নিযুক্ত হয়েছেন জেমিমা রড্রিগেজ। ওনাকেই দিল্লি ক্যাপিটালসের নতুন অধিনায়ক হিসাবে নিযুক্ত করা হয়েছে। আচ্ছা, উমেন্স প্রিমিয়ার লিগ এখানে কতগুলি দল খেলে জানো? এখানে টোটাল 5টি দল রয়েছে, আর আইপিএলে রয়েছে 10টি দল, এটাও মনে রাখবে। পরবর্তী প্রশ্ন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন শহরে ভগবান বুদ্ধের প্রবৃত্ত পিপার হওয়া অবশেষের আন্তর্জাতিক প্রদর্শনীর উদ্বোধন করেছে? সঠিক উত্তর নয়াদিল্লিতে। সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নয়াদিল্লির রায় পিথোরা কালচারাল কমপ্লেক্সে ভগবান বুদ্ধের প্রবৃত্ত পিপার হওয়া অবশেষের বা ধ্বংসাবশেষের আন্তর্জাতিক প্রদর্শনীর উদ্বোধন করেছে। কোথায় আমরা মনে রাখব? নতুন দিল্লিতে হয়েছে। এবং এই প্রদর্শনীটির নাম কি ছিল? নাম রাখা ছিল দ্য লাইট অ্যান্ড দ্য লোটাস। এবারে এই প্রদর্শনীতে কি দেখানো হয়েছে? এই প্রদর্শনীতে ভগবান বুদ্ধের সাথে সম্পর্কিত কিছু প্রাচীন নিদর্শন, যার মধ্যে রয়েছে হাড়ের টুকরো, সোনার গহনা, পাথরের পাত্র, যা কিনা 1898 সালে উত্তরপ্রদেশে আবিষ্কৃত হয়েছিল, এবং সেগুলিকে নয়াদিল্লিতে একটি প্রদর্শনী করা হয়, যা কিনা ভগবান বুদ্ধের সাথে সম্পর্কিত। এবার আমরা ভগবান বুদ্ধ বা গৌতম বুদ্ধের সম্পর্কে একটু স্ট্যাটিক জিকে দেখব, যেগুলি কিন্তু তোমাদের পরীক্ষাতে জিজ্ঞাসা করা প্রশ্ন। যেমন প্রথম প্রশ্ন হলো, গৌতম বুদ্ধের জন্ম কোথায় হয়েছিল? গৌতম বুদ্ধের জন্ম হয়েছিল 563 খ্রিস্টপূর্বাব্দে নেপালের কপিলা বস্তুর কাছে লুম্বিনী উদ্যানে। পরবর্তী, তার পারিবারিক পরিচয় কি? পিতার নাম ছিল শুদ্ধোধন, ইনি শাক্য বংশের রাজা ছিলেন। মাতা ছিলেন মায়াদেবী। এবারে একটা প্রশ্ন আসে, গৌতম বুদ্ধের শৈশবের নাম কি ছিল? শৈশবের নাম ছিল সিদ্ধার্থ। পরবর্তী, মহাবিনিষ্কমন, যা কিনা গৌতম বুদ্ধ 29 বছর বয়সে সংসার ত্যাগ করেন, এবং তার এই সংসার ত্যাগ করে বৌদ্ধ ধর্ম একটি ঘটনাকে বলা হয়েছে মহানিষ্ক্রমণ। পরবর্তী, বোধিলাভ, তিনি 35 বছর বয়সে বিহারের বুদ্ধগয়ার নিরঞ্জনা নদীর তীরে একটা অশ্বত্থ গাছের নিচে তিনি বৌদ্ধ লাভ বা সিদ্ধি লাভ তিনি করেন। এবারে মহাপরিনির্বাণ, যা কিনা তার দেহত্যাগের সাথে সম্পর্কিত। তিনি 80 বছর বয়সে কুশীনগরে তার দেহত্যাগ করেন, এবং এই ঘটনা হচ্ছে মহাপরিনির্বাণ। এবারে গৌতম বুদ্ধের যে বা বৌদ্ধ যে ধর্মগ্রন্থ, তার ধর্মগ্রন্থের নাম কি? ত্রিপিটক, যা পালি ভাষায় রচিত, এবং এই ত্রিপিটকের 3টি পার্ট রয়েছে। একটি হলো বিনয় পিটক, শুদ্ধ পিটক এবং অভিধর্ম পিটক। বন্ধুরা, এই সমস্ত প্রশ্নগুলি কিন্তু গৌতম বুদ্ধ বা বৌদ্ধ ধর্ম থেকে কিন্তু পরীক্ষাতে জিজ্ঞাসা করা হয়। এবার দেখো, জাতক বলতে আমরা কি বুঝি? বুদ্ধের পূর্বজন্মের কাহিনী সমূহকে এই জাতকে বর্ণিত করা আছে। বৌদ্ধ ধর্মের প্রচার হিসাবে সম্রাট অশোক তার পুত্র মহেন্দ্র এবং তার কন্যা সঙ্ঘমিত্রাকে শ্রীলঙ্কায় পাঠিয়েছিল। সম্প্রতি রিসেন্টলি যে কলকাতা পুলিশ যে পরীক্ষাটা হলো, সেখানে কিন্তু জিজ্ঞাসা করা হয়েছিল এই প্রশ্নটা, যে বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য অশোক তার পুত্র ও কন্যাকে কোথায় পাঠিয়েছিল? সঠিক উত্তর ছিল শ্রীলঙ্কাতে। গৌতম বুদ্ধকে এশিয়ার আলো বলা হয়। পরবর্তী, চতুর্থ বৌদ্ধ সংগীতিতে বৌদ্ধ ধর্ম হিনজান ও মহাযান নামে 2টি ভাগে বিভক্ত হয়। পরীক্ষাতে যদি প্রশ্ন আসে কোন বৌদ্ধ সংগীতিতে বৌদ্ধ ধর্ম 2টি ভাগে ভাগ হয়ে গিয়েছিল, সঠিক উত্তর চতুর্থ বৌদ্ধ সংগীতি, এবং 2টি পাঠ কি? হিনজান ও মহাযান। পরবর্তী প্রশ্ন, 2026 সালের বার্ষিক জাল্লিকট্টু উৎসব ভারতের কোন রাজ্যে পালন করা হয়েছে? বন্ধুরা, জাল্লিকট্টু উৎসব এটি ভারতের তামিলনাড়ু রাজ্যে পালন করা হয়। দেখো, 2026 সালের জাল্লিকট্টু উৎসব তামিলনাড়ুর পুদুকোট্টাই জেলার থাচানকুরুচি গ্রামে পালিত হয়েছে। আমরা শুধু মনে রাখবো যে কোন রাজ্য?
তামিলনাড়ু রাজ্য। এবং এই জাল্লিকট্টু এই প্রতিযোগিতা এটি কিন্তু ষাঁড় আয়ত্ত করার একটি প্রতিযোগিতা এখানে এই উৎসবে পালন করা হয়। একটা উৎসব থেকে প্রশ্ন, তাহলে আমরা দেখে নিই পরীক্ষাতে উৎসব থেকে কি ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করা হয়। সাধারণত একটি উৎসব সেটি কোন রাজ্যে পালন করা হয় এবং কি পারপাসে পালন করা হয় আমরা দেখব। যেমন হর্নবিল উৎসব, এটি নাগাল্যান্ডের সব থেকে বিখ্যাত উৎসব। আর এই হর্নবিল উৎসবকে উৎসবেরও উৎসব বলা হয়। পরীক্ষাতে কিন্তু বারে বারে জিজ্ঞাসা করা হয়েছে এই প্রশ্নটি। পরবর্তী লোসার উৎসব, এটি তিব্বতী নববর্ষ। এটি মূলত অরুণাচল প্রদেশ এবং লাদাখে পালিত করা হয়। কি উৎসব না লোসার উৎসব। বিহু উৎসব, বিহু আসামের প্রধান উৎসব। লাই হারোবা উৎসব, যেটি মণিপুর রাজ্যের একটা গুরুত্বপূর্ণ উৎসব। পোঙ্গল, পোঙ্গল হলো তামিলনাড়ু রাজ্যে পালন করা হয় এবং তামিলনাড়ু রাজ্যে 4 দিন ব্যাপী পালিত ফসল কাটার উৎসব যা পোঙ্গল নামে পরিচিত। পরবর্তী উৎসব ওনাম, এটি কেরালা রাজ্যে পালন করা হয়। বন্ধুরা তোমরা যারা প্রিপারেশন করছো এই পোঙ্গল আর ওনামের মধ্যে কিন্তু গুলিয়ে যায়, ভালো করে দেখো। পোঙ্গল হলো তামিলনাড়ুর উৎসব আর ওনাম হলো কেরালার উৎসব, এটা কিন্তু মনে রাখবে। উগাদি, উগাদি অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা ও কর্ণাটকের নববর্ষের উৎসব উগাদি। পরবর্তী প্রশ্ন, 70 থেকে 80 লক্ষ জনসংখ্যার ভিত্তিতে ভারতের প্রথম বস্তিমুক্ত মেগা সিটি কোনটি হতে চলেছে? সঠিক উত্তর সুরাট। গুজরাটের সুরাট শহর, যা ভারতের প্রথম বড় শহর বা মেগা শহর হিসাবে বস্তিমুক্ত হতে চলেছে। 2006 সালে সুরাটে 36% মানুষ বস্তিতে থাকত, বর্তমানে তা 5%-এর নিচে নেমে এসছে। তাই বলা হচ্ছে সুরাট শহর, যা 70 থেকে 80 লক্ষ জনসংখ্যার মতো বিশাল বড় একটি মেগা সিটি, যা প্রথম বস্তিমুক্ত হিসাবে বলা ঘোষণা করা হয়েছে। আচ্ছা, 2025 সালের শেষ দিকে চণ্ডীগড়কে ভারতের প্রথম বস্তিমুক্ত শহর বলা হয়েছিল, কিন্তু বলে রাখি এর যে জনসংখ্যা ছিল মাত্র 10 লক্ষের মধ্যে। তাই 70 থেকে 80 লক্ষের মধ্যে জনসংখ্যার মধ্যে ভারতের প্রথম বস্তিমুক্ত শহর কোনটি? সুরাট। আর 10 লক্ষের মধ্যে বললে তখন উত্তর হয়ে যাবে চণ্ডীগড়, এটা কিন্তু মনে রাখবে। পরবর্তী প্রশ্ন, কোন দেশ ঈগল স্ট্রাইক 20 নামক হাইপারসোনিক অ্যান্টিশিপ মিসাইল সফলভাবে পরীক্ষা করেছে? সঠিক উত্তর চীন। তাহলে কোন দেশ করেছে ঈগল স্ট্রাইক নামে হাইপারসোনিক অ্যান্টিশিপ মিসাইল? চীন। দেখো, চীন সফলভাবে YJ-20 হাইপারসোনিক অ্যান্টিশিপ মিসাইলটির পরীক্ষা করেছে, যা কিনা ঈগল স্ট্রাইক নামে পরিচিত। এই মিসাইলটি টাইপ 055 ডেস্ট্রয়ার থেকে উৎক্ষেপিত একটি ক্ষেপণাস্ত্র, যা হাইপারসোনিক মিসাইল। এখন হাইপারসোনিক মিসাইল কেন বলা হচ্ছে? কারণ এই মিসাইলটির গতি 5 ম্যাকের থেকেও বেশি। আচ্ছা, কোন দেশ করলো? চীন। চীনের রাজধানী বেজিং। চীনের মুদ্রা রেন মিনবি এবং চীনের রাষ্ট্রপতি কে রয়েছেন? শি জিনপিং, এটাও মনে রাখবে। বন্ধুরা, এই ছিল আজকের আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা একদম ডিটেলস আলোচনা করলাম। আমাদের ক্লাসগুলি কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও এবং তোমার কোনো বন্ধুর কাছে ক্লাসটি শেয়ার করে দিও। আগামীকাল আবার দেখতে এসো। আমরা প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস ঠিক সকাল 6টায়।